নারী কোটা বাতিল অত্যন্ত যৌক্তিক। এই সময়ের পরিপ্রেক্ষিতে নারীরা মেধাবী, তারা মেধার মাধ্যমেই চাকরি পাবে বলে আমার প্রত্যাশা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি। আজকে আমরা আলোচনা করব বেসরকারি শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের অবস্থা নিয়ে, এমনকি একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের 30% নারী কোটা বাতিলের বিষয়ে। এই সকল বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দি ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার শিহাবুদ্দিন ভাইয়া এবং শিক্ষক নেতা মোহাম্মদ রাশেদ মোশাররফ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই আয়োজনে। আমি প্রথমে চলে যাব রাশেদ ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। আপনারা শিক্ষক সংগঠনগুলো বিষয়টি কিভাবে দেখছেন? বেতন না হওয়ার কিভাবে দিন পার করছেন তারা? ঈদের কেনাকাটা করতে পেরেছেন কিনা? এই সকল বিষয় আমাদেরকে জানাবেন। তো দুঃখের একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে একটি কথা বলতে হয়, সেটি হলো আমাদের এই বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 31,800টি, এবং এই 31,800 প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। এবং এই 6 লক্ষ কর্মকর্তা কর্মচারীর ভিতরে আপনি যে বিষয়টা প্রশ্ন করলেন যে ফেব্রুয়ারি মাসের বেতন, আমি তো ফেব্রুয়ারি মাসে কোনো বেতনই দেখিনি। আমি তো এখনো ডিসেম্বর মাসের বেতনই পাইনি। মানে আমাকে মাউসিভুক্ত আমাদের যে ফ্রেন্ড সার্কেল, তারা তো এখন ডিসেম্বর মাসের বেতনই পায়নি, আর আপনি আছেন ফেব্রুয়ারি মাস ধরে। আসলে আমাদের ঈদ তো আসলে ঈদ না। আসলে আমি কি বলবো, আমি এই যে আমার রমজান ছুটি হয়ে গেছে, আমি ঘরের বাইর হই নাই। হয়তো বাইর হইলে অনেক বন্ধু বলবে যে সরকারি চাকরি করস, চলে একটা ইফতার পার্টি দিই, কিন্তু আমার পক্ষে কিন্তু আসলে এই ইফতার পার্টি দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আমার ছোট একটি ভাস্তি আসছে আজকে যে চাচু চলো জামা কিনতে হবে, চলো বাহিরে যাব না, তুমি ঘরের ভিতরে থাও কেন, তোমার কি কোনো অসুখ হয়েছে? আমি বললাম না, আমি বেতন পাইনি, পাবো, তোমাকে কিনে দিব, তুমি একটু ওয়েট করো। না না, সবাই কিনছে, আমাকে কিনে দিতে হবে। জাতির এর থেকে আর লজ্জা আসলে কি বলবো। মা আছে আমার অসুস্থ, তাকে নিয়ে যে হাসপাতালে যাব সেই পরিমাণ অর্থ এখন আমার কাছে নাই। এখন কি বলবো, আসলে যে বিষয়টি আমরা দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করলাম বিগত সরকারের সময়, আমাদের বিএনপি জামাত ট্যাগ দিয়ে আমাদের প্রায় 21 বছর যাবত আমাদের এই উৎসব ভাতা থেকে শুরু করে সকল কিছু থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এখন আমরা ভাবছিলাম যে 23শে জুলাই যে একটি বিপ্লবের পরবর্তীতে যে একটি দেশ আসলো 5ই আগস্টের পরে, হয়তো আমরা ভাবছিলাম যে আমাদের সকল বৈষম্যগুলো দূর হবে। এখন আমরা কিছুদিন আগে আমাদের একদল প্রতিনিধি গেছিল, তাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তারা যে ব্যবহারগুলো করেছে আসলে এইগুলো ব্যবহার হয় নাই। আমরা একটি মাধ্যমে জানিয়েছি যে তারা একজন কর্মকর্তা, আমি নাম বললাম না, উনি বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা তো বেতন পায় না, ওগুলো পায় ভাতা। ভাতা মানে ভিক্ষুকেরা যেমন ভিক্ষা পায়, এরকম ভাবে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ভাতা পায়, এবং তাদের যে ভাতা সরকার দিচ্ছে এটাই বলে তাদের কাছে অত্যন্ত যথেষ্ট। এবং তারা বুক ফুলাইয়া বলে যে আমরা যে ভাতাটা দিচ্ছি এটাই তাদের জন্য যথেষ্ট। তারা কিসের জন্য আন্দোলনে আসে? তারা তো এই পেশায় জেনে শুনে আসছে। আমরা বলতে চাই যে আমরা নয় জেনে শুনে আসছি, কিন্তু আমরা তো এটা জানি নাই যে আমাদের 25% উৎসব ভাতা, 3,125 টাকা উৎসব ভাতা দিবেন। এবং আমরা দেখেছি আমাদের প্রায় 8,200 দাখিল মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় যারা সহকারী মৌলবী এবং আপনার জুনিয়র শিক্ষক, তারা মাত্র 2340 টাকা উৎসব ভাতা পেয়ে থাকে। এখন এই উৎসব ভাতা এখনো তারা পায়নি। এখন আমি ডিসেম্বর মাসের হিসেবে আজকেও কয়েকটা নিউজে দেখলাম যে 15,000 এমপিওভুক্ত শিক্ষক এখনো ডিসেম্বর মাসে বেতন পায়নি। চতুর্থ পঞ্চম লট সেগুলো তো পরেই বাদ। এবং কি রিসেন্টলি কারিগরির যে অবস্থানটা সেটি আমি আপনাদের বলি যে গতকাল পর্যন্ত তার স্মারক লিপিতে সেই স্মারক শর্ট করে মানে স্মারকের ভিতরে যে নাম্বারটা দিয়ে বৃহস্পতিবার যে টাকাটা তুলবে সেই টাকাটাও তুলতে পারেনি। তো সেই হিসেবে আসলে আমাদের বর্তমান যে সময়টা চলছে, এই ঈদ বলতে আমাদের ঈদ নাই, এটা আসলে আমাদের জন্য যন্ত্রণা, এটা আমাদের বেদনাদায়ক। ঈদ আসা মানে আমাদের কান্নাজনক। ঈদ মানেই হলো আমাদের এমপিওভুক্ত শিক্ষকের জন্য একটি মহামারী অসুখ ধরা যায়। এটি একটি আমাদের জন্য একটি মহামারী অসুখ নিয়ে আমাদের ঈদ আমাদের মাঝে আসে। আসলে বিষয়টা খুবই দুঃখজনক ভাইয়া। এর পরবর্তীতে আমি চলে যাব শিহাব ভাইয়ের কাছে। ভাইয়া, শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে হতে পারে? এই বিষয়ে সর্বশেষ আপডেট আপনার কাছে কি আছে, জানাবেন আমাদের।
ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যে অসংখ্য শিক্ষক যুক্ত আছেন তাদেরকে। আসলে বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাও খুব কষ্টদায়ক যে আমরা যারা এখন অফিস করছি বা যে সকল সরকারি কর্মকর্তা, আমলারা, কর্মচারীরা যারা অফিস করছেন তারা আগামী 23 তারিখ মার্চ মাসের বেতন এবং বোনাস দুটোই পাবেন। ফেব্রুয়ারি মাসের বেতন তারা মাসের 1 তারিখে পেয়ে গেছেন, কিন্তু এই বেসরকারি শিক্ষকরা এখন পর্যন্ত বেতন পাননি। এটা আসলে আমরা আলোচনা করছি, কিন্তু আলোচনা সেটি আসলে সরকার কিভাবে নিচ্ছে বা নিচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয় বা ভাবার বিষয় আছে। যাই হোক, আপনি যে প্রশ্নটি করেছেন যে বেসরকারি শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন আসলে কবে হতে পারে এই বিষয়ে সবশেষ তথ্য। তো আজকেও আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা, অর্থ ক্রয়মিং শাখা, EMISL 3টি শাখাতেই আমরা কথা বলেছি কর্মকর্তাদের সাথে। তো তারা যেটি জানিয়েছেন যে আজকে তারা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে এই যে ফেব্রুয়ারি মাসের বেতন 3,66,000 শিক্ষক খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন, তো 15,000 শিক্ষক বেতন পাবেন না। তো এই শিক্ষকদের বেতনের অনুমোদনের জন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি আজকে পাঠিয়েছে। তারা আশা করছেন যে আগামী 17 মার্চের মধ্যে, অর্থাৎ কালকে হচ্ছে যদি বলি আগামীকাল হচ্ছে সোমবার এর মধ্যে তারা শিক্ষা মন্ত্রক থেকে অনুমোদন পেয়ে যাবে, এরপরে তারা ব্যাংকে টাকা পাঠাবে। তবে আমি আসলে সন্দিহান যে তারা আগামীকাল অনুমোদন পাবেন কিনা। খুব সম্ভবত আগামীকাল না হলে মঙ্গলবারের মধ্যে আশা করা যায় যে অনুমোদন পেয়ে যাবেন, এবং বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেমনটি গতকালকে আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনিও আমাদেরকে টিপ জানিয়েছিলেন যে 20 মার্চের মধ্যে তারা শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের যে বেতনটি সেটি হচ্ছে দিতে চান। আশা করা যাচ্ছে যে 20 মার্চের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পেয়ে যাবেন। একই সঙ্গে হচ্ছে পঞ্চম ধাপে যে 12,000 শিক্ষক বেতনের অপেক্ষা করছেন, তারা ডিসেম্বর মাসের বেতন এখন পাননি। তো এই শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন এই বৃহস্পতিবারের মধ্যেই পেয়ে যাবেন। আজকে খুব সম্ভবত তাদের নাম তালিকাভুক্ত হয়েছে। অনেক শিক্ষক আমাকে ফোন করে জানিয়েছেন তালিকাভুক্ত যেহেতু হয়েছে সেহেতু আশা করা যায় যে খুব অল্প সময়ের মধ্যে তারা বেতন পেয়ে যাবেন, ডিসেম্বরের মাসের বেতন পাবেন। আর 3,66,000 শিক্ষক যারা রয়েছেন তারা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন। আর 12,000 শিক্ষক কর্মচারী তারা হচ্ছে ডিসেম্বর মাসের বেতন পাবেন 20 তারিখের মধ্যে। আরেকটি তথ্য আমি নিজে থেকে দিতে চাই, সেটি হচ্ছে বোনাসের বিষয়টি। বোনাসের অনুমোদন তারা চেয়েছেন কিনা আমার জানা নেই, তবে বোনাসটি 22 মার্চের পরে যে কোনো দিন হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে সরকারি যে বন্ধ বৃহস্পতিবার থেকে শুরু হবে, সেই বন্ধ শুরু হওয়ার আগে শিক্ষক কর্মচারীরা বোনাসটি পেয়ে যাবেন। সঞ্জনা ঢালি, এই ছিল আপনার প্রশ্নের উত্তর আমার কাছে সবশেষ। ধন্যবাদ ভাই আপনাকে। আমি আবার একটু রাশেদ মোশাররফ ভাইয়ের কাছে যাব। ভাইয়া, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাদের বোনাস হচ্ছে 3,125 টাকা মাত্র। এই টাকাতে আপনি ঈদের শপিং কাকে করে দিতে চাইবেন আর কি, যদি বলতেন। এখন আমি ব্যক্তিগত হিসেবে বাবা মার জন্য একটা কিছু কিনে এই পর্যন্তই, মানে আমার পক্ষে তো আর কিনা সম্ভব না, আমার বাড়িতে অবস্থান করতে হবে। এর বাহিরে আসলে আমাদের কোনো চিন্তা ভাবনা বা আমাদের ঈদ বলে আসলে কোনো জিনিস আছে কিনা। আমাদের যে অভিভাবক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ম্যামিস এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর বা ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন DTE এর যে মহাপরিচালক বিন্দু রয়েছেন এবং ওই অধীনে যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন আমাদের অভিভাবক, তারা যদি আমাদের সম্পর্কে চিন্তা ভাবনা না করে, আসলে আমরা নাথিং মোর টু সে। আসলে এই লাইভে এসে আমি আপনাদের কি বলবো, জাতির এর থেকে লজ্জা কি হতে পারে। আমি নিজেও একজন পূর্ণাঙ্গ ইউনিভার্সিটির অধীনে পড়াশোনা করে এসেছি, এবং আপনারা জানেন যে নর্দার্ন ইউনিভার্সিটির মতো একটি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে আমি টেক্সটাইলে BSc করেছি, এবং সুনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে ডিপ্লোমা কমপ্লিট করছি। তারপরে এখানে এসে আসলে শিক্ষকতা আমার ছোটবেলা থেকে একটি স্বপ্ন ছিল, কিন্তু এখানে এসে আসলে ওই স্বপ্নটা এখন মাটি হয়ে গেছে। মানে ভাষার মতো যে আপনাকে কিছু বলবো, সেই ভাষা আসলে লাইভে আমি আপনাদের প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ। জি, আচ্ছা শিহাব ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন হবে যে 15,000 শিক্ষক এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি, তাদের এই বেতনটা কবে নাগাদ হতে পারে? সাজান আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 15,000 শিক্ষক নভেম্বরে বেতন পেয়েছেন, তারা ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বেতন পাননি। তো মাউসি এবং হচ্ছে EMISL যারা যেটি জানিয়েছে যে এই 15,000 শিক্ষকের বেতন তাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন না করা পর্যন্ত হবে না। এখন একটি বিষয় আছে যে অনেক শিক্ষক দাবি করছেন যে তাদের আসলে কোনো ভুল নেই, তথ্যগত ভুল বা যে ভুলগুলো তারা ধরেছে EMISL সেই সম্পর্কে কোনো ভুল নেই। তো এই সংক্রান্ত যে শিক্ষকরা রয়েছেন যাদের সমস্যা রয়েছে তাদেরকে হচ্ছে EMISL এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সেখানকার যিনি খন্দকার আজিজুর রহমান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট,
অর্থাৎ ইএমআই সেলের প্রধান যাকে বলা হয়, তিনি হচ্ছে এটি বলেছেন যে যদি আসলে কোনো শিক্ষক মনে করে থাকেন যে তার আসলে তথ্যগত কোনো ভুল নেই, সবকিছু সঠিক রয়েছে, তো এ সংক্রান্ত তথ্য প্রমাণ সহ তাকে হচ্ছে ইএমআইএস সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। আর 15,000 শিক্ষককে আসলে বেতন না দেওয়ায় তারা যে আসলে আমি যতটুকু জানি যে 2 প্রতিষ্ঠান থেকে এমপিও নিচ্ছেন এরকম শিক্ষক রয়েছেন 2-3 হাজার। এছাড়া আসলে জাল সনদ বা আরো নানা কারণে ইস্যু রয়েছে, তবে এই সংখ্যাটা 5,000-এর বেশি হওয়ার কথা না। তবে আসলে টোটাল 15,000 শিক্ষক এর বেতন বন্ধ রয়েছে। এটি আসলে খুব দুঃখজনক। যদি যাদের ভুল রয়েছে তাদেরকে ভুল সংশোধনের যেহেতু সময় দেওয়া হয়েছে, খুব সম্ভবত মার্চের একটি সময়, এপ্রিলের একটি সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষক কর্মচারীরা বেতন তথ্য সংশোধনের সময় পাবেন। তো এই সংশোধনের যেহেতু সময় দেওয়া হয়েছে, তো এই পর্যন্ত তাদের বেতনটি আসলে ছাড় করা উচিত ছিল বলে আমার মনে হয়। তবে কি কারণে মাওশী কর্মকর্তারা এই 15,000 শিক্ষকের বেতন আটকে রেখেছেন, এত শিক্ষকের তথ্যগত ভুল নেই, হয়তো 5-6 হাজার শিক্ষক হবেন, বাকিদের বেতন কর্মকর্তারা চাইলে হয়তো ছাড় করতে পারেন একটি নির্দিষ্ট ডেডলাইন দিয়ে। তো আসলে এই 15,000 শিক্ষক বেতন পাবেন না, এটি হচ্ছে মাওশী এবং ইএমআইএস এর যৌথ সিদ্ধান্ত, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে এখানে। তো তাদের আসলে বেতন তখনই হবে যখন তাদের তথ্যগত যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো তারা সংশোধন করবেন। সঞ্জনা ঢালি। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি রাশেদ মোশাররফ ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইবো, সেটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের দাবিটি উঠেছে, এই দাবিটি হঠাৎ করে কেন এলো? আর এই নারী কোটা যদি বাতিল করাও হয় তাহলে কি নারীদের অগ্রযাত্রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। প্রথম প্রশ্নের উত্তরটি হলো, আপনারা সবাই জানেন যে 5 আগস্ট বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন আসছে, তার বিনিময়ে একটি বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ এসেছে। এবং এর আগে 23শে জুলাই বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত একটি গেজেট প্রকাশ হয়েছে। সেই গেজেটে বলা রয়েছে যে 93% মেধা এবং বাদ বাকি 7% হলো কোঠা। এখন আপনি যেটি বললেন যে নারীর অগ্রযাত্রায় বাধা হবে কিনা, সেই বিষয়টি আমি বলি যে বিগত যে বিএনপি সরকার ছিল 2004 সালে আপনার বিশ্ব ব্যাংকের অনুরোধে আপনার নারী কোটা চালু করেছিল এবং 2005 সাল থেকে এটি কঠোরভাবে প্রয়োগ করেছিল। কিন্তু 2010 সালে বিগত যে সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, উনি এসে গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা এবং উপজেলা এবং পৌর এলাকার ব্যতীত ইউনিয়ন পরিষদ এলাকাগুলোতে নারী কোটা কিছুটা শিথিল করে। এবং এই শিথিলের পরে আমরা দেখেছি 2004 সালে বিএনপি বা জামাত জোট সরকারের সময়ে নারীর অংশগ্রহণ ছিল প্রায় 4%। তো সেই ক্ষেত্রে 2013 সালে এসে নারীর অংশগ্রহণ হয়েছে প্রায় 27%। অর্থাৎ এখন সরকারি চাকরিতে নারীরা অংশগ্রহণ করে প্রায় 27% এবং কর্মকর্তা র্যাঙ্কেরা হয়েছে প্রায় 9%। তো সেই হিসেবে এখন মেডিকেল থেকে শুরু করে সকল চাকরিতে নারীরা অটোমেটিক এমনি মেধা দিয়েই তাদের চাকরি হচ্ছে। রিসেন্টলি আপনারা দেখছেন যে বিগত কয়েকটি মেডিকেল পরীক্ষায় নারী বা নারী প্রার্থী বা মেয়ে প্রার্থী প্রথম স্থান, দ্বিতীয় স্থান বা অষ্টম নবম স্থান পর্যন্ত অর্জন করেছে। তো সেই হিসেবে এখন নারী কোটা রাখার কোনো যৌক্তিক কারণ বলে আসছে বলে আমি মনে করি না। এর পাশাপাশি আগে যে শিক্ষক নিবন্ধনে যে নারীর হারটা ছিল, অংশগ্রহণের হারটা ছিল মাত্র 20%, মানে 20% প্রার্থী আবেদন করত। আর এখন প্রায় পুরুষ এবং মহিলা প্রার্থী প্রায় 50-50% শিক্ষক নিবন্ধন পরীক্ষা আবেদন করে এবং পরীক্ষাতে অংশগ্রহণ করে যথেষ্ট পরিমাণ এখন নারী প্রার্থীরা পাশ করে। তো সেই হিসেবে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই গণবিজ্ঞপ্তিতে কোনোভাবে নারী কোঠা রাখা যাবে না, কারণ রাখা যদি যাইতো তারও একটি নির্দিষ্ট কারণ থাকতো। এরকম যেমন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আমি যে প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছি, আপনারা জানেন যে চট্টগ্রামের কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমরা দেখেছি যে চতুর্থ গণবিজ্ঞপ্তির সময় আমার যে সাবজেক্ট ড্রেস মেকিং ট্রেড ইনস্ট্রাক্টর, সেখানে প্রায় 23টি নারী কোটার পদ ছিল এবং জেনারেল পদ ছিল 24টি। এবং ওই 23টি নারী কোটার মধ্যে মাত্র একটি নারী কোটা পূরণ হয়েছিল এবং ঢাকা শহরে মোহাম্মদপুর, মতিঝিল এবং মালিবাগ এই 3টি স্থানের মধ্যে প্রায় 13টি শূন্যপদ ছিল শুধুমাত্র নারী কোটায়। এবং এই 13টি শূন্যপদের মধ্যে মাত্র একটি নারী কোটা পূরণ হয়েছে, বাদ বাকি 12টি নারী কোটা এখনো ফিল আপ হয় না। এবং কি আরেকটি বিষয় যেটি বলি, যে আমাদের সময় যে ব্যক্তি মানে নারী কোটায় যিনি পাশ করেছিল, ওনার নাম হচ্ছিল নূরজাহান বেগম। তো ওই নূরজাহান বেগম ওনার নারী কোটায় আবেদন না করে উনি পুরুষ এবং মহিলা উভয় কোটায় আপনার নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি প্রতিষ্ঠানে আবেদন করে উনি ওইখানে সুপারিশ পেয়েছেন। তার মানে এখানে আমরা দেখেছি যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নারী কোটা মাত্র পূরণ হয়েছে 8% এবং এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নারী কোটা পূরণ হয়েছে মাত্র 12%। এবং সেক্ষেত্রে প্রায় 11,000-এর মতো শূন্যপদ এখনো খালি আছে নারী কোটায়।
এবং আমরা রিসেন্টলি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদ সংগ্রহ করা রয়েছে সেইখানেও আমরা দেখেছি প্রায় 41% নারী কোটা শূন্যপদ আমাদের হাতে এসে পৌঁছেছে বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এবং কি আমরা রিসেন্টলি আরেকটি বিষয় দেখেছি যে বেশ কিছু প্রতিষ্ঠানের আপনার অফিস সহকারী এবং প্রতিষ্ঠান প্রধান ওনারা ভাবে যে আমরা এখানে যদি পুরুষ কোটা দেই, একজন পুরুষ আসলে বেতন করাইতে গেলে আমাকে 20-25 হাজার টাকা দিবে না, তো সেক্ষেত্রে আমি একটি নারী কোটা দিয়ে দিলাম, একটা নারী আসলে যা বলবো তাই দিবে। দেখা যায় যে আমি বেতন করানোর ক্ষেত্রে যদি আমি 40 থেকে 50 হাজার টাকা দিই তাহলে সেক্ষেত্রে নারী আর কিছু বলবে না। তো সেক্ষেত্রে অনেক সময় রয়েছে অনেক প্রধান শিক্ষক ইচ্ছাকৃত ভাবে নিয়ম বহির্ভূত ভাবে অনেক নারী কোটায় শূন্যপদ দেখাচ্ছেন। সেই কারণে এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমার আশা প্রায় 40% উপরে নারী কোটা চলে যাবে। তো সেই হিসেবে এত প্রার্থী কখনোই নারী কোটায় পাস করতে পারে না বা করে না। সে কারণে এবং বর্তমানে যে বিভিন্ন সরকারি চাকরিতে যেমন 23শে জুলাই যে গেজেট হয়েছে ওই গেজেটের বাস্তবায়ন অনুযায়ী এখন আর নারী কোটার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। ওই হিসেবে আমরা নারী কোটার বিলুপ্ত চাচ্ছি এবং এই নারী কোটা যদি বিলুপ্ত না করা হয় তাহলে আমরা মানববন্ধন, স্মারকলিপি এবং সংবাদ সম্মেলন, যদি তাতেও কাজ না হয় আমরা এনটিআরসির সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব যে পর্যন্ত নারী কোটা বাতিল না হবে। ধন্যবাদ আপা। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা শিহাব ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন হবে যে নারী কোটা বাতিল কেন করা উচিত, আপনার কি মনে হয় আসলে এই ব্যাপারটুকু কতটুকু যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। আসলে রাশেদ মোশাররফ ভাইয়ের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, কেননা যেহেতু কোটার ইস্যুটি এখানে চলে এসেছে, আপনারা নিশ্চয়ই জানেন যে এই কোটাকে কেন্দ্র করেই কিন্তু একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে যে স্বৈরশাসন ব্যবস্থা বাংলাদেশে চলছিল সেটির আসলে সমাপ্তি ঘটেছে বলে সবাই মনে করেন। তো আসলে আমি অবাক হয়েছি যে এই যে নারী কোটার যে বিষয়টি, এটি নিয়ে আসলে কেন এখনো কোনো মহল কোনো আলোচনা বা কোনো বিষয়টি সামনে নিয়ে আসেনি। আসলে এটি খুব অবাক করা বিষয় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার চাকরির ক্ষেত্রে, প্রবেশনারি পর্যায়ে যে চাকরির ক্ষেত্রে সেটি আসলে 30% নারী কোটা। আমরা রিপোর্টিং করতে গিয়ে বা তথ্য সংগ্রহ করতে গিয়ে যেটি দেখেছি যে এনটিআরসি-তে প্রত্যেকবারই প্রায় লক্ষাধিক শূন্য পদ থাকে, অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখ শিক্ষক সংকট রয়েছে, কিংবা কখনো কখনো এই সংখ্যা 1.5 লাখ হয়ে যায়, 80,000 70,000। তো এনটিআরসি আসলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, প্রত্যেক বছরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে, তবে এই পদগুলো আসলে শূন্য পদ শূন্যই থেকে যাচ্ছে, পদগুলো পূরণ হচ্ছে না। তো আসলে কেন পূরণ হচ্ছে না এই বিষয়টি যখন আমরা অনুসন্ধান করতে গিয়েছি বা খোঁজ নিতে গিয়েছি, তখন আমাদের সামনে যেটি এসেছে, তখন আমরা দেখেছি নারী কোটার বিষয়টি। আসলে রাশেদ মোশাররফ ভাইয়ের কথা পুরোপুরি যৌক্তিক, পুরোপুরি সঠিক। আমি বলছি এই কারণে বলছি যে নারী কোটায় আসলে যোগ্য প্রার্থী পাওয়া যায় না। আমি ধরলাম যে এই যে আসন্ন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটি চলতি বছরই হবে, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ধরে নিলাম যে 1 লাখ পদ আছে। তো এই 1 লাখ পদের মধ্যে 30% যদি নারী কোটা আপনি ধরেন, তাহলে 30,000 পদ হচ্ছে নারীদের জন্য বরাদ্দ করে রাখতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনার খুবই মারাত্মক রকম কম্পিটিশন হয়, এক একটা সাবজেক্টে অনেক অনেক প্রার্থী আবেদন করে, নারী প্রার্থীদের ক্ষেত্রে যোগ্য প্রার্থী পাওয়া যায় না। আমি যদি খুব বেশি ধরে থাকি তাহলে নারী কোটায় আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হয়তো খুব সম্ভবত 8,000 থেকে 8,500 আপনি প্রার্থী পাবেন, যাদেরকে হচ্ছে আপনি নিয়োগ সুপারিশ করতে পারবেন। বাকি কিন্তু 22,000 কিংবা 22,500 যে পদগুলো আছে, এই পদে কিন্তু আপনি সুপারিশ করার মতো কোনো নারীকে আপনি পাবেন না, কেননা এত নিবন্ধনধারী তারা উত্তীর্ণ হতে পারে না, বা কোনো কারণে তারা হয়তো এটি পাস করতে পারে না, পদগুলো শূন্যই থেকে যায়। তো এই পদগুলো কিন্তু যদি আপনি কোটা না রেখে যদি সাধারণ প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দিতেন, তাহলে কিন্তু এই যে রাশেদ মোশাররফ ভাই যেটি বলছেন যে বেকার তরুণ, যে আমাদের তরুণ সমাজে অধিকাংশ বেকার, তারা কিন্তু বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পেত এবং 22,000 পরিবার কিন্তু যেটাই হোক 12,750 টাকা খুব বেশি টাকা না, তবে তারা ডাল ভাত খেয়ে হলেও সম্মানের সঙ্গে সমাজে হয়তো বসবাস করতে পারতো। তো এই 22,000 পদ তো আসলে ফাঁকা রাখার কোনো প্রশ্নই আসে না। আপনি কোটা দিয়ে কেন মূল্যায়ন করবেন? আপনি নিজে একজন নারী, আমি সঞ্জনা ঢালি আপনাকে বলছি, আপনি নিজে একজন নারী, আপনার যখন ইন্টারভিউ দেন বা আপনি কিন্তু ফাইট করে কিন্তু আজকে এই পজিশনে এসেছেন, ফাইট করে কিন্তু নিজের যোগ্যতাকে কিন্তু প্রমাণ রেখেই কিন্তু ইন্টারভিউয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন, বিভিন্ন জায়গায় আপনি প্রমাণ করেছেন, প্রমাণ করার পরে কিন্তু আপনি হচ্ছে চাকরি পেয়েছেন। তো আসলে আপনি কেন ওনার বেড়া জায়গায় হচ্ছে নিজেকে বা হচ্ছে মনে করবেন যে আপনার নিজের জন্য একটা ডিসক্রেডিট বা হচ্ছে নিজেকে হচ্ছে আপনার মেধাকে একটু অসম্মান করা হয়। আসলে আমার মনে হয় বর্তমানে যে নারীরা আছে তারা খুবই ট্যালেন্টেড, খুবই মেধাবী, নারীরা সব ক্ষেত্রে ভালো করছে, চাকরি বলেন, মেডিকেল বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি বলেন, সব ক্ষেত্রে নারীরা দারুণ করছে বাংলাদেশের নারীরা, এমনকি বিদেশে গিয়ে দেশের সুনামও অর্জন করছে। তো আসলে সেই কোটাকে, যে কোটার জন্য এত মানুষ জীবন দিল, এত আহত হলো,
সেই কোটাকে আপনারা কেন হচ্ছে আবারও ফিরিয়ে নিয়ে আসবেন? আর এই কোটার কারণে তো তরুণরা বঞ্চিত হচ্ছে, মেধাবীরা বঞ্চিত হচ্ছে, চাকরি পাচ্ছে না। আপনার পদ আছে, আমি বলছি না যে নারীদেরকে আপনি চাকরি দেবেন না, নারীদেরকে আপনি চাকরি দেন, কিন্তু যোগ্য প্রার্থী পাচ্ছেন না, সেই পদগুলো তো শূন্য রাখার কোনো মানেই হয় না। আপনি সেই শূন্য পদগুলোতে পরবর্তীতে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি বা বিশেষ কোনো মাধ্যমে হচ্ছে সেখানে তরুণ যারা হচ্ছে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ভালো নম্বর পেয়ে তাদেরকে সুযোগ করে দেন, তাহলে তো আসলে কোনো ডিসক্রিমিনেশন হলো না। বাট এটাও আসলে করা হচ্ছে না। এখন কেন করা হচ্ছে না সেটি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে, কিংবা সরকার শিক্ষা মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমাদের চেষ্টা আছে, আমরা সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি, আমাদের লেখনীর মাধ্যমে এই বিষয়টি সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করছি।